ফের কঠোর বিধিনিষেধের আগেই বাস, ট্রেন, লঞ্চে রাজধানীমুখো জনস্রোত। অনেকেই ছাড়ছেন ঢাকা। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। সারা দেশে আরও 187 মৃত্যু। পথে পথে বর্জ্যের স্তূপ। অনেক গলির ভেতর পরিষ্কার না হওয়ায় মানুষের ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ, লবণের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়া। শুক্রবার ভোর থেকে ফের বিধিনিষেধের আগে রাজধানীতে ঢুকতে ও বের হতে দেখা গেছে জনস্রোত। ফেরি আর লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড়। উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সড়ক মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার ভোর থেকে আবারও কঠোর বিধিনিষেধ, তাই আগেই রাজধানী ছাড়েন অনেকেই। জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই ওঠেন লঞ্চে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সদরঘাটে উপচে পড়ে দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের ভিড়। অতিরিক্ত যাত্রী নিয়ে একের পর এক ছেড়ে যায় লঞ্চগুলো। সরকার নির্ধারিত 60 ভাগ বেশি ভাড়া নিলেও মানা হয়নি সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্ক। ভাড়া বাড়ে নিতেছে, ভাড়া বাড়ে নিব, ঠিক আছে, সামাজিক দূরত্ব বজায় রেখে নিক। স্বাস্থ্যবিধি কেউ মানে না। লঞ্চে আসলে কোনো লঞ্চে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন বরিশাল অঞ্চলের মানুষ। লঞ্চে উঠতে বরিশাল নদীবন্দরে ভিড় করেন তারা। বাড়তি চাপ পড়ে লঞ্চগুলোতে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যে কোনোভাবেই ঢাকা ফিরতে মরিয়া তারা। এদিকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি কিংবা লঞ্চে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দেন অনেকে। চাকরি নাই, এর জন্য আমরা দেশে চলে যাইতেছি। লকডাউন, কাজকর্ম নাই, ঈদের বাড়ি যেতে এই জন্য যাইতেছি। কর্মস্থল ঢাকায় ফিরতে শরীয়তপুরের মঙ্গল মাঝি সাত্তার মাতবর ঘাটে ভিড় করেন অসংখ্য মানুষ। পদ্মা পাড়ি দিতে বাড়তি ভাড়ার পাশাপাশি অতিরিক্ত যাত্রী বহন করে লঞ্চগুলো। পাটুরিয়া দৌলতিয়া নৌরুটেও দেখা যায় বাড়তি চাপ। লঞ্চ ও ফেরিতে উপচে পড়া ভিড়। কেউ ঘরে, আবার কেউ বা ফেরেন কর্মস্থলে। ছুটির সমস্যা এবং লকডাউনের জন্য ঠিক মতন করতে পারলাম না। ঈদ ভালো কাটিয়েছে, কিন্তু এখন ফিরে যাচ্ছে অফিসে। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কগুলোতেও দেখা যায় ছোট বড় যানবাহনের দাপট। সাবিত সারোয়ার, সময় সংবাদ। ফের কঠোর বিধিনিষেধের আগে মানুষ যেমন রাজধানীতে ফিরছেন, তেমনি অনেকেই ছাড়ছেন ঢাকা। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, শুরু হতে যাচ্ছে চলতি মাসের দ্বিতীয় দফায় যে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দফার সময় শুরু হতে যাচ্ছে ভোর 6টা থেকে। তার আগেই ঢাকা ছাড়ার যে প্রবণতা তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাস কাউন্টার এবং টার্মিনালগুলোতে, এবং তারই ধারাবাহিকতা মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে উপচে পড়া ভিড় রয়েছে সাধারণ মানুষ যারা ঢাকা ছাড়তে যাচ্ছেন এবং যারা ঢাকায় থাকতেন শ্রমজীবী মানুষ এবং যারা পরিবার ছিলেন তারা গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ দীর্ঘ ছুটির যেই একটি যে সময়টি রয়েছে 14 দিনের একটি কঠোর বিধিনিষেধের কারণে যে সব কিছু বন্ধ থাকবে, তারই সুযোগ আসলে মূলত তারা তাদের নিজ গন্তব্যে অর্থাৎ গ্রামের বাড়ি ফিরে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে শুধু মহাখালী নয়, গাবতলীতে আমরা কিছুক্ষণ আগে ছিলাম, গাবতলীরও চিত্র কিন্তু একই রকম দেখেছে। এবং এছাড়া ঢাকা থেকে বের হওয়ার যে কটি টার্মিনাল রয়েছে, সায়দাবাদ বলুন, যাত্রাবাড়ি বলুন, সব জায়গাতে কিন্তু একই রকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি যে মানুষের উপচে পড়া ভিড় এবং যানবাহনে করে যাওয়ার যে উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে। কেউ বাসে করে যাচ্ছেন, কেউ লঞ্চে, কিংবা কেউ বা ট্রেনে, যে যেভাবে পারছেন আসলে ঢাকা ছাড়ছেন। অর্থাৎ 6টায় যে কঠোর বিধিনিষেধের যে দ্বিতীয় দফার সময়টি শুরু হতে যাচ্ছে এই সকালেই, অর্থাৎ শুক্রবার সকাল নাগাদ। তো তার কারণে মূলত ঢাকা ছাড়ার প্রবণতা কিন্তু সবচেয়ে বেশি দেখেছে। আমরা দেখেছি যে যারা অপেক্ষায় ছিলেন তারা অনেকেই কিন্তু আমাদের দেখেছে অনেকক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে, কারণ গাড়ি যেগুলি যেসব গাড়িতে ওঠার কথা ছিল সেগুলি কিন্তু টার্মিনালে আসতে, অর্থাৎ ফিরতি গাড়িগুলি আসতে কিন্তু তাদের দেরি হয়েছে। সেই দেরি হওয়ার কারণে অনেক সময় কিন্তু আমরা দেখেছি 2 ঘন্টা 1 ঘন্টা পর পর কিন্তু অনেকে সেই গাড়ি ছাড়তে দেখা গিয়েছে। এবং এই গাড়িগুলি কিন্তু রাত 11টা ছাড়ার কথা ছিল, কোনো গাড়ি 12টায় ছাড়ার কথা ছিল, সেগুলি কিন্তু মূলত 1টা বাজে, এখন 1টা বেশি সময় হয়ে গেছে,
সেই গাড়িগুলো কিন্তু এখন ছেড়ে যাচ্ছে। তো মূলত বলা যায় যে এখানে কিছু দুর্ভোগও তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে, যে তারা সময় মতো কিন্তু গাড়িতে উঠতে পারেননি, গাড়িতে কিন্তু ছাড়ছে না, অর্থাৎ গাড়ি এখানে টার্মিনালে আসতে তাদের সময় লেগেছে। এছাড়া মানুষের এই 14 দিনের যে ঢাকায় থেকে আসলে কি করবেন, অনেকে আছে যারা দিনমজুরি আছেন তারা কিন্তু মূলত ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন, কারণ এখানে আসলে 14 দিন থাকার মতো অবস্থা তাদের নেই বলেই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা ছাড়ার যে মানুষের খবরের সবশেষ খবর। তো ফারিয়া। মহাখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহমেদ সালেহী। এদিকে ঢাকায় ফেরা যাত্রী নিয়ে কমলাপুর রেল স্টেশনে আসে প্রতিটি ট্রেন, তবে সড়ক পথে ফেরার চেয়ে গ্রামে যাওয়ার সংখ্যাই বেশি। বরাবরের মতোই স্বাস্থ্যবিধি ছাড়াই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি আসনে বসিয়ে যাত্রা করছে বাস। এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী গুজবে কান না দিয়ে কঠোর বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভোর 6টা থেকে আবারও শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়েছে এমন গুজবও ছড়িয়েছে, কিন্তু জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন এবারের বিধিনিষেধ আরও কঠোর হবে, বন্ধ থাকবে সব শিল্প প্রতিষ্ঠান। বিধিনিষেধটি আপনার খুবই কার্যকরীভাবে আমরা এটা বাস্তবায়ন করব, এটা সব ধরনের প্রস্তুতি আমরা রেখেছি। জনপ্রশাসনের কর্মকর্তারা থাকবেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, পুলিশ সদস্যবৃন্দ থাকবেন, বিজিবি সদস্যবৃন্দ থাকবেন এবং আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদস্যরাও কিন্তু মাঠে অত্যন্ত কার্যকরীভাবে তারা ভূমিকা রাখবেন। তাই প্রিয়জনদের সাথে স্বল্প সময়ের ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরার তাড়া মানুষের। আসতে হলো কারণ চাকরি তো করে খেতেই হয়, লকডাউনের ভয়ে আগে চলে আসতে হলো। ট্রেনে যাত্রী চাপ বেশি থাকলেও শিডিউল বিপর্যয় না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। রাইট টাইমে শিডিউলে ছাড়ছে এবং রাইট টাইমে আমরা পৌঁছাতে পারছি। অল্প সময়ের জন্য যেটা হলো বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে সবার সঙ্গে একসঙ্গে ঈদের আনন্দের উদযাপন, এটাই অনেক বড় কথা। তবে সড়ক পথে ঢাকায় ফেরার চেয়ে রাজধানী ছাড়ার যাত্রী অনেক বেশি। বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। লকডাউন পরে তার যাইতে পারবো না, এই জন্যই যাওয়া। 2 সিটে 2 জন করে বসা দিচ্ছে, বাট আর ভাড়া নিচ্ছে 4 সিটে 2800 টাকা ভাড়া, এই ডবল করে বসাচ্ছে। এখন যাইতেছি, আমার সামনের লকডাউন, কি খাবো কি করব। বাস কাউন্টারগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, বাসের ভেতরেও জীবাণুনাশক ছেটাতে দেখা যায়নি। প্রায় সবকটি বাসই অতিরিক্ত ভাড়া নিয়ে পাশাপাশি সিটে যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে শয্যা সংকটে অসহায় রোগী স্বজনরা। বিশেষজ্ঞদের শঙ্কা, ঈদ পরবর্তী অবস্থা আরও নাজুক হতে পারে। চোখরাঙানি পরিস্থিতিকে উদ্বেগজনক মানলেও কর্তৃপক্ষ বলছে অবস্থা সামাল দিতে প্রস্তুতি চলছে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। পাঁচ দিনের অপেক্ষার পর অবশেষে মিলেছিল তাসলিমা বেগমের জন্য একটি আইসিইউ শয্যা, কিন্তু ততক্ষণে জীবনের ওপারে কেরানীগঞ্জের এই নারী। সিরিয়াস আমার তো আগে আইসিইউতে আমার রুগীটা নেওয়ার পারত, এতগুলো আইসিইউ আজকে যখন দিছে দম শেষ হয়ে গেছে। হাসপাতালে যারা আসছেন তাদের প্রায় সবারই পেরোতে হচ্ছে একাধিক চিকিৎসা কেন্দ্রে ছোটার অসহায় অধ্যায়। আবার এসেও মিলছে না কাঙ্ক্ষিত শয্যা। বেশি সংকট, তারা তো বললো যে সিট খালি নেই। তদবির করতেছি বিভিন্ন জায়গায়, দেখি কিভাবে ম্যানেজ করা যায়। আইসিইউ রুমে আইসিইউর সাপোর্ট নাই, তাহলে আইসিইউ থেকে লাভ কি? শুধু অক্সিজেন দিয়ে রাখা যাবে, তাও যতটা দরকার সেটা পারবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে দেশের 24 জেলায় প্রতি 1 লাখ মানুষের বিপরীতে কোভিডে প্রাণ হারান 1 জন বা তার বেশি। আর প্রতি লাখে 1 সপ্তাহে আক্রান্ত শনাক্ত হয়েছেন 40 জনের বেশি, এমন জেলার সংখ্যা 25। এই 1 সপ্তাহে যে সংক্রমণটা হয়েছে, এটার ইফেক্ট আমরা দেখতে পাবো আগামী 2 সপ্তাহের মধ্যে। তাহলে ওই 2 সপ্তাহে একটা ভয়াবহ পরিস্থিতি হবে বলে আমি মনে করি। যখন ওইরকম একটা পরিস্থিতি হয়েছে, কোনো দেশই সেটা সামাল দিতে পারেনি। তবে বৃদ্ধি পেলে আমরা যেন বড় অংশের মানুষকে ম্যানেজ করতে পারি, সেই প্রস্তুতি আমরা রাখছি। এদিকে শনিবার বিকেলে দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার 2,45,000 টিকা। এখনও দ্বিতীয় ডোজ না পাওয়া ব্যক্তিদেরই এই টিকা দেওয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। সচেতনতার অভাবে নিয়ন্ত্রণহীন করোনায় মৃত্যুর লাগাম টানা যাচ্ছে না কোনোভাবেই। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 187 জন। সর্বোচ্চ ঢাকায় 75 জনের মৃত্যু হয়েছে। শনাক্তের সংখ্যা কমলেও পরীক্ষা বিবেচনায় বেড়েছে আক্রান্তের হার। ব্যুরো রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন।
করোনা উপসর্গ নিয়ে একটু অক্সিজেন পাবার আশায় একের পর এক রোগী ছুটে আসছেন হাসপাতালে। রোগীর ছটফটানি, স্বজনদের আর্তনাদ আর অ্যাম্বুলেন্সের সাইরেনে ভীতিকর পরিস্থিতি হাসপাতালগুলোতে। সারা দেশে 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 187 জন। ঢাকা বিভাগে সর্বোচ্চ 75 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা জেলার 43 জন। শনাক্তের হার 44.18%। খুলনায় থামছেই না করোনায় মৃত্যু। একদিনে খুলনা বিভাগে মারা গেছেন 44 জন। এর মধ্যে খুলনা জেলায় 7 জন সহ কুষ্টিয়ায় 14 এবং মেহেরপুরে 9 জন রয়েছেন। 24 ঘন্টায় রাজশাহী বিভাগে করোনায় মারা গেছেন 10 জন। শনাক্তের হার 28.10। এদের মধ্যে নাটোরে 3, বগুড়ায় 3, পাবনায় 2 এবং নওগাঁয় ও রাজশাহীতে 1 জন করে মারা গেছেন। রোগীর চাপে 5 দফায় শয্যা সংখ্যা বাড়িয়েও সেবা দিতে হিমশিম অবস্থা রাজশাহী মেডিকেলে। একটা রোগী যদি ভিতর থেকে বের হয় আর 2টা রোগী ঢুকতেছে। আইসিইউ চাইলে পাওয়া যাচ্ছে না, আর রোগীর প্রেশার চাপ খুবই অনেক বেশি। বরিশাল বিভাগে 11 জন মারা গেছেন আর শনাক্তের হার 37.15%। সিলিন্ডার সংকট আর যে টানেল করা যে অক্সিজেন আছে সেখানে তো পর্যাপ্ত রোগী সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ময়মনসিংহ বিভাগে মারা গেছেন 5 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই তীব্র হচ্ছে আইসিইউ সংকট। এখানে আইসিইউতে মৃত্যু বরণ করার জন্য বাইরে রোগীরা ওয়েট করে যে একজন রোগী মারা গেলে সিরিয়াস পেশেন্টটা ভর্তি হতে পারবে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 23, রংপুর বিভাগে 15 এবং সিলেট বিভাগে 4 জন মারা গেছেন। ইসমাত জাহান শুক্লা, সময় সংবাদ। প্রবাসী ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির পথে পথে দেখা গেছে বর্জ্যের স্তূপ। 24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের কথা থাকলেও তা এখনও পুরোপুরি হয়নি। এতে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। যদিও 2 সিটি কর্পোরেশনের দাবি, বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ হয়েছে বর্জ্য। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানির পশুর হাটের বর্জ্য ছড়িয়ে আছে সড়কে। রাজধানীর মিরপুরের কচুক্ষেত্রার প্রায় 2 কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার সকালের চিত্র ছিল এমনই। তবে ঢাকার 2 সিটি মেয়র সংবাদ সম্মেলনে জানান, হাটের ইজারাদারদের অসহযোগিতার কারণে পশুর হাটের বর্জ্য অপসারণে সমস্যা হয়েছে। ইজারাদারদের থেকে আমাদের নির্ধারিত সহযোগিতা আমরা পাইনি এবং বরং আমরা অসহযোগিতা পাচ্ছি এবং এই ব্যাপারে ভবিষ্যতে আমরা আরও কঠোর হব। ওটার সব বাঁশ খুঁটে ওই জায়গাটাতে পরিষ্কার করতে ওটি এখনও কিন্তু 24 ঘন্টার মধ্যে কিন্তু সম্ভব হয়নি, পার্টিকুলার ইজারাদার যেখানে নিয়ে 4টি জায়গাতে। তবে 2 সিটির বেশিরভাগ এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপসারণ করা হয়েছে কুরবানির বর্জ্য। ছিটানো হয়েছে ব্লিচিং পাউডার, পানি। আমরা যদি অন্যবার দেখেছি যে ময়লাগুলো নিতে সময় লাগছে কিংবা অনেক রাস্তায় দেখে গেছে ময়লা, এবার দেখতেছি মোটামুটি সব জায়গাতে মোটামুটি ময়লা ক্লিয়ার হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালো হয়েছে, চারিদিকে পরিষ্কার আছে, যা বর্জ্য ছিল সবগুলো মোটামুটি নিয়ে গেছে। ঈদের দ্বিতীয় দিনেও অনেক এলাকায় পশু কুরবানি হয়, এতে কিছু কিছু এলাকায় এখনো রয়ে গেছে কুরবানির বর্জ্য। এখনো সব ময়লা অপসারণ করা হয়নি, এখনো 50% ময়লা অপসারণ হয় নাই। ব্যক্তিগতভাবে আমি কালকে থেকে দেখতেছি এখানে এই যে বর্জ্যগুলো মেইন রোডের মধ্যে এখানে যারা ফেলে রাখছে এটা এইভাবেই আছে। এলাকার মানুষের দুর্ভোগ হইতেছে, এলাকার মানুষের গন্ধ পাইতেছে। ঢাকা দক্ষিণ ও উত্তরে কুরবানির দিন অতিরিক্ত 20,000 টন বর্জ্য তৈরি হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ। আরও বেশি সময় পর 65 দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে সাগরে মাছ শিকারের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর জেলেরা। করোনাকালে আর্থিক সংকট কাটিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাতে নতুন উদ্যমে রূপালী স্বপ্ন চোখে মুখে। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। গত 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরের কোনো স্থানেই যান্ত্রিক এমনকি ছোট্ট ডিঙি নৌকো দিয়েও মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। বন্ধ থাকার 65 দিন পর শুক্রবার গভীর রাতে সমুদ্রে মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্যবন্দরের কয়েক হাজার জেলে। ইতিমধ্যে জেলেরা সমুদ্রে যাবার জন্য জাল সেলাই, ট্রলার মেরামত, বরফ বাঁধঘাট করা সহ সব প্রস্তুতি গ্রহণ করেছেন। সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকায় জেলেরা ধার দেনা করে সংসার চালিয়েছেন। দীর্ঘদিনের কর্মহীন সময় আর করোনা দুর্যোগের দুঃখ কষ্ট ভুলে রূপালী ইলিশ পাবার স্বপ্ন দেখছেন মৎস্যজীবীরা। জাল ছাড়তে আছি, আগামীকাল থেকে আবার সাগরে নামবো, ইনশাআল্লাহ অনেক মাছ পাবো। সাগরে প্রচুর মাছ হয়েছে, বড় বড় মাছ হয়েছে, তাই আমরা যেই 65 দিনে যে দেনাফেনা হয়েছি সেই দেনাফেনা দিয়ে কাইটটা ছিঁড়ে উঠতে পারবো আল্লাহ যদি আমাদেরকে মাছ দেয়। নিষেধাজ্ঞা সফল দাবি করে মাছ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা মৎস্য বিভাগের। মাছের উৎপাদন যদি বৃদ্ধি যেহেতু পাচ্ছে, সেহেতু তারা 65 দিনে যে ক্ষতি হয়েছে এই ক্ষতিটা তাদের পোষায় যাবে
এবং তাদের যে আর্থিক যে সমস্যা হয়েছিল সমস্যার সমাধান হবে। পটুয়াখালী জেলা মৎস্য অফিসের তথ্য মতে জেলায় প্রায় 1 লাখেরও বেশি জেলের মধ্যে সমুদ্রগামী জেলে প্রায় 48,500। অবরোধকালীন 2 ধাপে প্রতি জেলেকে 86 কেজি করে সরকারি সহযোগিতা দেওয়া হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। এবারের কোনের ঈদের আগে ব্যাপক পরিচিতি পাওয়া দুটি ষাঁড় ব্ল্যাক ডায়মন্ড ও ব্ল্যাক ডায়মন্ড 2 ক্রেতা না পেয়ে রাজধানীর পশুরহাট থেকে মুন্সিগঞ্জের খামারে ফিরিয়ে আনা হয়েছে। এতে বিপর্যয়ের পাশাপাশি খামারি পড়েছেন চরম লোকসানের মুখে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। খামার আলোকিত করা দুটি ষাঁড় ব্ল্যাক ডায়মন্ড নিয়ে নানা স্বপ্নকে বেঁধেছিলেন খামারি শরীফ আলী, কিন্তু সেই স্বপ্ন এখন ফিকে। এবারে কোরবানিতে দেশ সেরা ষাঁড় হিসাবে খ্যাত ব্ল্যাক ডায়মন্ডকে হাট থেকে ফিরিয়ে আনা হয়েছে। এখন বিশাল এই ষাঁড়টি নিয়ে খামারি পড়েছেন বিপাকে। বিক্রি না হয় 1600 কেজি ব্ল্যাক ডায়মন্ড ও 1100 কেজি ওজনের ব্ল্যাক ডায়মন্ড 2 খামারির জন্য যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তার খাবারের মেনু অনেকটা হাতির খোরাক। প্রতিদিন প্রায় 1.5 মণ খাবার খায় ষাঁড়টি। কোথা থেকে যোগান দিবেন এটা নিয়ে মহা দুশ্চিন্তায় মালিক। সতর্কভাবে নিতে হয়েছে, অনেক কষ্ট করে ট্রাক উঠাইতে হয়েছে, তারপর আপনার নিয়ে অনেক সুখীভাবে রাখতে হয়েছে। তাই যে কোনো খাবার টাবারও খায় না, ভালো খাবার হইলে খায়, খাবার একটু গন্ধ সন্ধ পাইলে খায় না। ষাঁড়টিকে বিক্রির জন্য নেওয়া হয়েছিল রাজধানীর ধোলাইখালের খোকার মাঠে। শুধু আনা নেয় খরচ হয় 1.5 লাখ টাকা। শরীফ আলীর মতো এমন বিপাকে জেলার শতাধিক খামারি। করোনার কারণে ক্রেতা কম। এসব খামারিদের রক্ষায় দরকার বিশেষ প্রণোদনা বলে মনে করেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাকৃতিক পদ্ধতিতে পালনকৃত 9 ফুট দীর্ঘ 5.5 বছর বয়সী ব্রহ্মা জাতের ব্ল্যাক ডায়মন্ড ষাঁড়টির উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাক প্রবাসের সময়। রিগাল ফার্নিচারে পাচ্ছেন 20% পর্যন্ত নিশ্চিত ছাড়। রিগাল ফার্নিচার, ফার্নিশ ইওর ড্রিম। অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের করোনা টিকার অপেক্ষায় রয়েছেন চট্টগ্রামের লক্ষাধিক মানুষ। 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও টিকা দিতে না পারায় আতঙ্কিত টিকাগ্রহীতারা। 3 মাসের বেশি সময় পর দ্বিতীয় ডোজের টিকা দিলে কোনো সমস্যা হবে না বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। যুক্তরাষ্ট্র থেকে অ্যাস্ট্রাজেনেকার টিকা এলে আগামী মাসের শুরু থেকে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে বলে জানান সিভিল সার্জন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে চলতি বছরের 7 ফেব্রুয়ারি থেকে প্রথম করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় জেলার 14 উপজেলা ও নগরীর 11টি কেন্দ্রের মাধ্যমে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে 4,53,760 জনকে। 2 মাস হিসেবে 8 এপ্রিল থেকে শুরু হয় দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম। নগরীয় জেলায় দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন 3,44,446 জন। পর্যাপ্ত টিকা না থাকায় 1,09,314 জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করতে পারেনি। করোনা সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় দ্বিতীয় ডোজের টিকা দেওয়া নিয়ে শঙ্কিত লক্ষাধিক মানুষ। অ্যাস্ট্রাজেনেক যে টিকাটা দেওয়া হয়েছিল সেটা আমরা প্রথম ডোজ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দ্বিতীয় ডোজটা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি। দীর্ঘ 4 মাস হয়ে গিয়েছে। এই টিকাটা আমরা কখন পাবো বা কখন মারতে পারবো, এটা আমরা এখন এটা নিয়ে খুব চিন্তিত আছি। প্রথম ডোজ গ্রহণের 3 থেকে 4 মাস পর দ্বিতীয় ডোজ নিলেও কোনো সমস্যা হবে না বলে জানান জেনারেল হাসপাতালের কনসালটেন্ট। আর প্রত্যেকটা টিকারই কিন্তু হয়তো একসময় বুস্টার ডোজ দেওয়া লাগবে, এটা আমরা এখন জানি না। 1 বছর পার হওয়ার পরে আমরা বুঝতে পারবো। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে বলে জানান সিভিল সার্জন। যারা এই মুহূর্তে দ্বিতীয় ডোজ মিস করছেন, পান নাই, তারাই অগ্রাধিকার ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনগুলো পাবেন। অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়াও সিনোফার্মের 2 চালানের টিকা এসেছে 1,84,000 ডোজ। অন্যদিকে মডার্নার টিকা এসেছে 1,05,000 ডোজ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রথমবার টিকার আওতায় আসছেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। পররাষ্ট্র সচিব সময় সংবাদকে জানান 55 বছর বয়সীদের নামের তালিকা তৈরির কাজ চলছে। আগামী মাস থেকে সিনোফার্মের টিকা দিয়ে এই কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে শাতিলা শারমিনের রিপোর্ট। নৈসর্গিক ভূপ্রকৃতির 3 পার্বত্য জেলা এবং বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে দেশি বিদেশি পর্যটকের জন্য ঢেলে সাজানো হচ্ছিল বৃহত্তর চট্টগ্রামকে।
কিন্তু 2017 সালে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা 11.5 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী আমূল পাল্টে দিয়েছে এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপট। এর মাঝেই 2020 সালে করোনা মহামারীর থাবা আরও জটিল করেছে টেকনাফের পরিস্থিতি। উখিয়া বা কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা প্রায় অসম্ভব। এছাড়া নানান প্রয়োজনে স্থানীয় জনগণের চলাচলও এখানে বেশি। বিশাল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের এলাকায় বসবাস করে আসছে, তারা অবাধে ঘোরাফেরা করে, যার কারণে আমরা স্থানীয়রা খুবই আতঙ্কে আছি। আমাদের এলাকায় ভ্যাকসিনের বিশেষ প্রয়োজন, কিন্তু আমাদের দিকে কেউ নজর রাখছে না, নজর রাখছে শুধু রোহিঙ্গাদের উপর। এদিকে রোহিঙ্গাদের জন্য শুধু টিকা পাঠানোর প্রস্তাবেই সীমাবদ্ধ থেকেছে বিশ্ব সম্প্রদায়। যাদের নিয়ে এত আলোচনা, রাষ্ট্রহীন সেই মানুষরা আতঙ্কিত করোনা নিয়ে। আর একটু ঝুঁকিপূর্ণ মাঝে করোনা ভাইরাস লইয়া আর কি হতাছি, একটু ভয়াবহ হতাছি। হারাহারি হয়ে আসি, আর গণপাতন মানুষ, টিকা প্রাপ্তি সহজলভ্য হওয়ায় আগস্ট মাস থেকে রোহিঙ্গাদেরও টিকা কর্মসূচির আওতায় আনছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, মানবিক বিবেচনা এবং স্থানীয় জনগণের সুরক্ষায় প্রথমে 55 বা তার বেশি বয়সী রোহিঙ্গারা চীনের সিনোফার্মে টিকা পাবেন। রোহিঙ্গাদেরকে যদি আমরা ইকুয়ালি তাদেরকে প্রোটেক্ট না করতে পারি, তাহলে কিন্তু স্থানীয় জনগণের প্রোটেকশনটা কমপ্লিট হচ্ছে না। এখন ফাইনাল স্টেজে আছে, লজিস্টিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউরগুলো করছে, হয়তো সামনে মাস প্রথম থেকে শুরু হয়ে যাবে। রাষ্ট্রহীন এই মানুষরা সুরক্ষায় থাকুক, আর তাদের আশ্রয় দিতে গিয়ে যে স্থানীয়রা মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছেন তাদের দিকেও নজর দিক বিশ্ব সম্প্রদায়। প্রতিটি মানুষের জন্য টিকা সহজলভ্য হোক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মুক্ত জীবনের স্বাদ নেই পরিবার স্বজন। কারাগারে ঈদ মানেই ভিন্ন উদযাপন। কেউ কেউ এখানকার মানুষকেই পরিবার মনে করছেন, তবু তাদের সঙ্গেই ভাগাভাগি করছেন আনন্দময় অনুভূতি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের ঈদের গল্প জানবো এহসান জুয়েলের রিপোর্টে। জীবন এখানে অন্যরকম, আর 10টা মানুষের মতো নয়। ঈদের জন্য কোরবানির পশু কেনা, গরুর হাটে যাওয়ার ঝক্কি, নতুন জামা জুতোর বালাই নেই। আছে শুধু দেয়ালবন্দি 195 একর এলাকা। তবু জীবন গতিময়। ইচ্ছা অনিচ্ছায় একসময় জড়িয়েছেন নানা অপরাধে, এখন বিভিন্ন মেয়াদে সাজা খাটছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তবু ঈদের দিনটা একটু ভিন্ন তাদের কাছে। প্রতিদিনের মেনু পাল্টে সকালের নাস্তায় পায়েস মুড়ি, দুপুরের খাবারে পোলাও, গরু খাসির মাংস, মিষ্টি, পান সুপারি, কোমল পানীয়, আর রাতে দেয়া হয় মাছ, সবজি ও ভাত। ঈদের দিন এক কথা বলতে গেলে ভালো। অন্য দিনের থেকে খাবার, ঘোরাঘুরি বা অন্য সব ওয়ার্ডের লোকজন এই দিনে মোটামুটি সবার সাথে মোটামুটি একটু দেখা হয়। হয়তো ডিপ্রেশনে থাকি, তারপর তাদের সহযোগিতার কারণে আমরা একটু হলেও বলে থাকতে পারি। তবু দুঃখ রয়ে যায়, পরিবারের সদস্য প্রিয় মানুষগুলোকে হাত বাড়ালে ছোঁয়া যায় না। টেলিফোনে কথা বললেও করোনার কারণে এবার তারা সরাসরি দেখা করার সুযোগ পাননি। পরিবারহীন বন্দি জীবন তাই যেন একরাশ বেদনার নাম। বাবার সাথে হাত ধরে ধরে ঈদের জামাতে যেতাম, সকালবেলা মা পায়েস রান্না করতো, এইসব কথাগুলো অবশ্যই মনে পড়ে। এখানে 7 বছর যাবত আছি, যাদের সাথে আছি তারাই এখন একটা পরিবারের মতো হয়ে গেছে। বন্দীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। করোনার কারণে অন্য বছরগুলোর মতো এবার সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়নি। যেহেতু কারাগারকে সংশোধনাগারের দিকে সরকার রূপান্তর করার চেষ্টা করছে, আমরাও সেই লক্ষ্যে কাজ করছি। এই জন্য আমরা বন্দীদের বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করেছিলাম, ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলাধুলার আয়োজন করেছিলাম। বর্তমানে কারাগারটিতে প্রায় 9,500 বন্দী রয়েছে। বন্দী জীবনে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে মুক্তি, সেটা হয়তো সম্ভব নয়। তবে জীবন যখন যেখানে যেমন, ঈদের আনন্দ সেখানেই চিরন্তন। কারাগারের ভিতরে অনেক বেশি উচ্ছ্বাসের হয়তো সুযোগ নেই, তবে ঈদের দিনগুলো মানেই আরেকটু ভালো থাকা, আরেকটু ভালো খাওয়ার ব্যবস্থা। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এহসান জুয়েল, সময় সংবাদ। ইউরোপের স্বপ্ন ছিল চোখে মুখে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রতারিত হয়ে ইতালি যাবার স্বপ্ন ঠেকে মালিতে গিয়ে। তারপর দুঃসহ 21 বছর কাটিয়ে এখন মালিরই এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী বাংলাদেশের সালাউদ্দিন। দীর্ঘ জীবনযুদ্ধ শেষে এখন মালির রাজধানীতেই সুখের সংসার গড়েছেন তিনি। মালি থেকে ফিরে আতিকুর রহমান তমালের রিপোর্ট। একসময়ের নিঃস্ব রিক্ত সালাউদ্দিন এখন বড় ব্যবসায়ী। কথা ছিল ইতালি যাবেন, সেই হিসেবে বাড়ি বিক্রি করে 7 লাখ টাকা তুলে দেন দালালের হাতে। গরিব বাবার সবটুকু সম্বল পুঁজি করা ইউরোপের স্বপ্নই থেকে যায় সালাউদ্দিনের।
21 বছর আগে যুবক সালাউদ্দিনকে ইউরোপের রঙিন স্বপ্ন দেখিয়ে দালালরা ফেলে যায় মালির বুকে। তারপর কি মুখে ঢাকায় ফিরবেন তিনি, আর ফিরবেনই বা কিভাবে? সেই থেকে ভিন্ন পরিবেশ, বন্ধুবান্ধবহীন মালির মতো অচেনা এক দেশে জীবন যুদ্ধে নামেন বাংলার সালাউদ্দিন। শুরু হয় অবর্ণনীয় কষ্টের জীবন। যেসব কাজে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না, যেরকম সিমেন্ট মাথায় উঠানো, ট্রাকে বালু উঠানো, পাথর নামানো, বিভিন্ন কাজ আমি করে গেছি। আমি মসজিদে ছিলাম, আমার কোনো পরিচিত কেউ ছিল না। সামান্য কিছু অর্থ জোগাড় হলে মালি থেকে আবারও তিনি ইতালি যাওয়ার চেষ্টা করেন। এবারও দালালের সাহায্যে সাহারা মরু পাড়ি দিয়ে আলজেরিয়া পৌঁছেন তিনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ধরা পড়েন পুলিশের হাতে, তাও আবার আল কায়দা সন্দেহে। ধরে পড়ার পর আমাকে কঠিন মার দিল, আমাকে পঙ্গু করে ফেলো, আমাকে বললো আমি বেন লাদেনের গ্রুপ। তা আমি সব কিছু বলার পরও সে বিশ্বাস করে না। তা আমাকে ওইখান থেকে আমাকে গুলির অর্ডার করে দিল, আমাকে নিয়ে গেল নিখুঁত এক জায়গায়। অনেক কষ্টে মালিতে ফিরে এবার তার ইউরোপের স্বপ্নভঙ্গ হয়। মালিতেই শুরু করেন ব্যবসা। এর আগে বিয়ে করেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তার মেয়েকে। সেই থেকে সালাউদ্দিন এখন মালির একজন সফল ব্যবসায়ী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, মালি। পবিত্র হজের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ। 60,000 হাজি কাবা শরীফে বিদায় তাওয়াফ শেষে ছাড়তে শুরু করেছেন মক্কা। তাদের মধ্যে বেশিরভাগই যাচ্ছেন মদিনায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে। সৌদি আরব থেকে সহকর্মী আল মামুন শিপনের রিপোর্ট। 12ই জিলহজ অনুষ্ঠিত হয়েছে জামারাতে পাথর নিক্ষেপের সর্বশেষ দিন। এই জামারাতে পাথর নিক্ষেপ করে হাজিরা পবিত্র নগরী মক্কাতে অবস্থান করবেন। মক্কায় কাবা শরীফতে বিদায়ী তাওয়াফ করে তারা মদিনায় যাবেন। যারা হজের আগে মদিনা জিয়ারত করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করেছেন, তারা মদিনায় যাবেন না, তারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন। 2020 সালেও করোনা মহামারীর কারণে মাত্র স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকদের নিয়ে 10,000 হজযাত্রীদের সমন্বয়ে পালিত হয়েছিল পবিত্র হজ। পরিস্থিতি স্বাভাবিকভাবে ফিরে আসবে এবং সারা বিশ্ব থেকে পবিত্র হজে ধর্মপ্রাণ মুসলমানরা এসে অংশগ্রহণ করে পদচারণায় মুখরিত হবে পবিত্র নগরী মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা। আল মামুন শিপন, সময় সংবাদ, সৌদি আরব। শত প্রতিকূলতার ও চ্যালেঞ্জের মধ্যে প্রতিবছর ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারলেও দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের এবারের ঈদ ছিল বেদনার নীলে ঢাকা। কদিন আগেই দেশজুড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাটে নিঃস্ব হতে বসেছেন অনেকেই। প্রবাসীদের নিরানন্দ ঈদ উদযাপন নিয়ে দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। সম্পদ হারানোর ব্যথা ও ভবিষ্যৎ দুশ্চিন্তার হতাশা নিয়েই এবারের ঈদুল আজহা পালন করলেন দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিরা। রাজনৈতিক সহিংসতায় ধ্বংসযজ্ঞের শিকার দেশটির অসংখ্য প্রবাসী বাংলাদেশের এবারের ঈদ ছিল অনেকটাই আনন্দহীন আর বেদনার। ঈদের আগ মুহূর্তে নিজের হাতের গড়া ব্যবসা প্রতিষ্ঠানের বড় আকারের আর্থিক ক্ষতি প্রভাব ফেলেছে দেশের বাড়িতে থাকা পরিবার পরিজনদের। দেশ জুড়ে তাণ্ডবের কারণে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানে কর্মরত অনেক প্রবাসী বেতনই পাননি। আর্থিক ও মানসিকভাবেও ভালো নেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা। আমাদের দোকানপাট নিয়ে গেছে সবগুলা, আর কিছু নাই। এখন আমরা নিঃস্ব অবস্থা আছি। আমরা লোকেদের বেতন দিতে পারি নাই, বাসায় কোনো টাকা পয়সা পাঠাতে পারি নাই। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সরকারের কাছে সহযোগিতা চাইতেছি। এখন আমরা অসহায়। আমরা এখন আফ্রিকা ফোরামের অফিসে আছি। নতুন উদ্যমে আবারও নিজেদের প্রতিষ্ঠান গড়ে তুলতে চান প্রবাসীরা। এজন্য প্রশাসনিক সহায়তা পেতে দেশটির বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা শত সমস্যা আর সম্ভাবনার মধ্যে নানা আয়োজনে ঈদ উদযাপন করলেও এবার ছিল একেবারেই ব্যতিক্রম। গেল সপ্তাহে রাজনৈতিক সহিংসতায় সবকিছু হারিয়ে নিরানন্দ ঈদ করেছেন এখানে বসবাসরত কয়েকশত প্রবাসী বাংলাদেশি। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় আয়ারল্যান্ডে গেল কয়েক মাসে বিধিনিষেধে এসেছে বেশ শিথিলতা। আর তাই বাংলাদেশিরা এবারই ওবারই ঘুরে বেরিয়ে বেশ আনন্দে উদযাপন করেছেন ঈদুল আজহার দিনটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল জানাচ্ছেন স্বস্তির সেই ঈদের বিস্তারিত।
আয়ারল্যান্ডে গেল বছর ঠিক এই সময়ে করোনা পরিস্থিতির চরম চোখরাঙানি থাকায় লকডাউনের বিধিনিষেধে ঘরের কোণে একাকী কাটাতে হয় ঈদ। কিন্তু এবছর টিকা গ্রহণকারীদের ভ্রমণের অনুমতি থাকায় একে অপরের বাড়িতে ঘুরে বেরিয়ে পুরানো সেই ছন্দেই ঈদ কাটালেন প্রবাসীরা। ঘরে বাইরে একে অপরের সঙ্গে কুশল বিনিময়, গল্প, আড্ডা আর দেশি সব খাবারে বাঙালির আতিথেয়তায় মাখানো সেই ভালোবাসার বাংলাদেশের ঈদ যেন প্রবাসেও। দীর্ঘদিন পর সবাই একসঙ্গে ঈদ করতে পেরে তাই স্বস্তির কথা প্রবাসীদের মুখে। গত বছর লকডাউন থাকার কারণে আমরা ঠিকমতো ঈদ উদযাপিত করতে পারি নাই, কিন্তু এবছর সবাই টিকা নেওয়ার ফলে আমরা খুব ভালোভাবে ঈদ উদযাপিত করতে পারছি আনন্দের সাথে। আমরা এখন জোহর নামাজের পরে সবার যার যার বাসায় যে খাবার দাবার তৈরি করা থাকে যার যার ওইটা অংশগ্রহণ করি এবং শুভেচ্ছা বিনিময় করি। এর আগে দেশটির বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। করোনার কারণে গেল বছরের মৌলির ঈদ কেটে এবছরের ঈদটি ছিল আনন্দে ঠাসা। সবাই মিলে একে অপরের বাড়িতে গিয়ে আনন্দ ভাগাভাগি করে যে সুখ ছিল সেই সুখানন্দ ছড়িয়ে পড়ুক পৃথিবীময়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। দেখছেন প্রবাসের সময়। বিশ্ব ঐতিহ্যের তালিকা থেকে বাদ পড়ল যুক্তরাজ্যের বিখ্যাত নগরী লিভারপুল। চীনের এক বৈঠকে মঙ্গলবার জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা এই সিদ্ধান্ত জানায়। জাতিসংঘের শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর কমিটি সদস্যদের গোপন ভোটাভুটির পর শহরটিকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। কমিটির দাবি, লিভারপুলে একটি অত্যাধুনিক ফুটবল ক্লাব তৈরির মেগা প্রকল্প থাকায় বিশ্বের ঐতিহ্যের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শহরটিকে, জানিয়ে হতাশ শহরটির মেয়র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফের কঠোর বিধিনিষেধের আগেই বাস, ট্রেন লঞ্চে রাজধানীমুখী জনস্রোত। অনেকেই ছাড়ছেন ঢাকা। করোনায় প্রাণহানি ও সংক্রমণ থামছে না। সারা দেশে আরও 187 মৃত্যু। পথে পথে বর্জ্যের স্তূপ। অনেক গলির ভেতর পরিষ্কার না হওয়ায় মানুষের ভোগান্তি। ঢাকার 2 সিটি কর্পোরেশনের শতভাগ সফলতার দাবি। এবং সিন্ডিকেটের কারসাজিতে কোরবানির পশুর চামড়ার দরপতনে বিপাকে ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রার চেয়ে কম সংগ্রহ, লবণের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকটে সংরক্ষণ নিয়ে শঙ্কা। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়।